আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার ১৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। এছাড়াও ২ ঘন্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে নির্দেশ জারি করা হয়েছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের জেরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করা হয়, যা রাত ৮টা থেকে শুরু হয় বৃহস্পতিবার ১৭ জুলাই বিকাল ৬টা পর্যন্ত চলমান ছিল। জানাবো, বিমান হামলার পর সৈন্য সরিয়ে নিল সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। দেশটির দাবি, এই হামলা সিরিয়ার দুস জনগোষ্ঠীর সমর্থনে চালানো হয়েছে, যারা সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। সিরিয়ার সরকার জানিয়েছে এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় নামে যেন সংঘর্ষটি আর সংঘাতের রূপ না নেয়। সিরিয়ার পরে গুরুত্বপূর্ণ সোয়াইদা শহর থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। এরপর জানাবো, দ্রুজদের সুরক্ষার নামে ফোন দিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। সোয়াইদা কি পরবর্তী গোলান? আরব ধর্মীয় সম্প্রদায় দ্রুজরা বর্তমানে জটিল রাজনৈতিক ও সামরিক খেলায় আটকে পড়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ অধ্যুষিত সোয়াইদা প্রদেশে সাম্প্রতিক সহিংসতা এবং তাতে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইসরায়েল কি সত্যি মধ্যপ্রাচ্যের অন্যতম সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে চায়, নাকি এই সহানুভূতির আড়ালে লুকে আছে দ্রুজদের এলাকা নীরবে দখল? এদিকে সিরিয়ায় ইসরায়েলের হামলা, ওআইসি জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানে। সিরিয়ায় দ্রুজদের রক্ষা করার কথা বলে ইহুদিবাদী ইসরায়েলরা সিরিয়ার সেনাবাহিনীর উপর বিমান হামলা চালাচ্ছে। এই ঘটনায় ইরান ওআইসি জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নিয়ে যুদ্ধ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। অন্যথায় ইহুদিবাদী ইসরায়েলকে ইরান আবার চরম শিক্ষা দেবে। আজ ইরানের পার্লামেন্ট থেকে এক বার্তায় তথ্য নিশ্চিত করা হয়। এদিকে গোপালগঞ্জের সহিংসতার বিষয়ে প্রশ্ন এড়িয়ে গেল ভারত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল গোপালগঞ্জে যে সহিংসতার ঘটনা ঘটেছে এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রশ্ন করা হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে। তবে বিষয়টি কৌশলে এড়িয়ে গেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে, যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবার ১৭ জুলাই সন্ধ্যা থেকে আগামীকাল শুক্রবার ১৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে কারফিউর সময়সীমা। এছাড়াও ২ ঘন্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে নির্দেশ জারি করা হয়েছে। এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার গোপালগঞ্জে হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সংঘর্ষের জেরে সন্ধ্যায় পুরো জেলায় কারফিউ জারি করা হয়, যা রাত ৮টা থেকে শুরু হয় বৃহস্পতিবার ১৭ জুলাই বিকাল ৬টা পর্যন্ত চলমান ছিল। এদিকে চলমান কারফিউতে জেলায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুরো জেলা জুড়ে কারফিউর কারণে সবাই আতঙ্কের মধ্যে আছে। এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে গোপালগঞ্জের সাধারণ জনতা জানিয়েছে তারা এর সঙ্গে সম্পৃক্ত নয়, তাদেরকে মিথ্যা
প্রলোভন দেখিয়ে তারপর সেখানে নিয়ে এসেছিল। এখন তারা অনেকেই সেই দুষ্কৃতকারীরা ঢাকা বা প্রত্যন্ত এলাকায় পালিয়ে গেছে। এরপর গ্রামের নিরীহ মানুষ এখন বিপদে পড়েছে। কারফিউর কারণে তারা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তবে এনসিপির নেতাকর্মীদের উপর এই ধরনের হামলা চালিয়ে তারা ভালো কোনো কিছু অর্জন করতে পারছে না। তারা এনসিপির নেতাকর্মীদের উপর শুধুমাত্র আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের উপর হত্যাযজ্ঞ চালাতে চেয়েছিল, কিন্তু এনসিপির নেতাকর্মীরা দুর্জয়। তারা কোনো কিছুকে তোয়াক্কা না করে হাসনাত আব্দুল্লাহ তার অগ্নিছাড়া বক্তব্য দিয়ে গোপালগঞ্জে মুখরিত করে। বিমান হামলার পর সৈন্য সরিয়ে নিল সিরিয়া। সিরিয়ার রাজধানী দামেস্কে আজ কয়েকটি ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি দাবি করেছে এই হামলা সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীর সমর্থনে চালানো হয়েছে, যারা সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে। সিরিয়ার সরকার জানিয়েছে এই হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে। হামলার পর যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় নামে যেন সংঘর্ষটি আরও বড় সংঘাতে রূপ না নেয়। সিরিয়ার পরে গুরুত্বপূর্ণ সোয়াইদা শহর থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয় এবং দ্রুজ ও মিলেশিয়াদের সঙ্গে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তিও করে। সংবাদ মাধ্যম সিএনএন স্বাধীনভাবে এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি এবং সিরিয়া সরকারের কাছে তারা প্রতিক্রিয়া চেয়েছে। সম্প্রতি ১৭ জুলাই ভোরে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা আরও বলেছেন, তাদের সামনে দুটি পথ ছিল, হয় ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ, যার খেসারত আমাদের দ্রুজ নাগরিকদের জীবন দিয়ে দিতে হবে, নয়তো দ্রুজ ধর্মীয় নেতাদের শান্তির পথে ফিরে এসে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেয়া। তিনি আরো বলেছেন, আমরা যুদ্ধকে ভয় করি না। ইতিহাসে আমাদের বহু যুদ্ধ আছে আমাদের জনগণকে রক্ষার জন্য, কিন্তু আমরা সেই পথ বেছে নিয়েছি যেটি সিরিয়ান জনগণের জনকল্যাণের অগ্রাধিকার দেয়া, বিশৃঙ্খলা নয়। বুধবারের হামলায় সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনসহ বেশ কয়েকটি সরকারি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। একটি টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচারের সময় মন্ত্রণালয়ের ভবনে আঘাতের ভিডিও ধারণ করে, যেখানে দেখা যায় অ্যাঙ্কর লাইভ সম্প্রচার চলাকালে আশ্রয় নিতে বাধ্য হয়। ইসরায়েলের দাবি করছে তারা দক্ষিণ সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে চায় এবং সীমান্তবর্তী অঞ্চলে কোনো হুমকি গড়ে উঠুক তা তারা চায় না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস হামলার ভিডিও প্রকাশ করে বলেছেন, কঠিন শাস্তি শুরু হয়েছে সিরিয়ানদের, আমরা আরও ভয়াবহ জবাব দেব। এরপরই সিরিয়ার সরকার প্রধান আহমেদ আল সারা জাতির উদ্দেশ্যে এক জ্বালাময়ী ভাষণ দেন এবং তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশনে যার সিদ্ধান্ত গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু সর্বশেষ সেটি তিনি আর করেননি। তবে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, কারণ আসাদ সরকারকে পতনের পেছনে তার ভূমিকা সবথেকে বেশি। তাই যে কোনো সমস্যা হলে তাকেই দায় নিতে হবে। এ কারণে তিনি জনগণের ভালোর জন্যই অবশেষে দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তি করতে সমর্থ হয়েছেন। দ্রুজদের সুরক্ষার নামে ফোন দিয়ে আসছে ইসরায়েল। সোয়াইদা কি পরবর্তী গোলান? আরব ধর্মীয় সম্প্রদায় দ্রুজরা বর্তমানে জটিল ও রাজনৈতিক সামরিক খেলায় আটকে পড়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ অধ্যুষিত সোয়াইদা প্রদেশে সাম্প্রতিক সহিংসতা এবং তাতে ইসরায়েলের সরাসরি হস্তক্ষেপে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। ইসরায়েল সত্যি মধ্যপ্রাচ্যের অন্যতম সংখ্যালঘু দ্রুজদের রক্ষা করতে চায় নাকি এই সহানুভূতির আড়ালে লুকিয়ে আছে বৃহত্তম ভূখণ্ড দখলের এক নীলনকশা? গত সপ্তাহে সোয়াইদায় দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন উপজাতিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারায় অন্তত ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়া সরকার সেনা পাঠালে পাল্টা সংঘাতে আরও ১৮ সেনা সদস্য নিহত হয়। ইসরায়েল এই ঘটনার পর সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলা চালায় এবং যুক্তি দেখায় যে দ্রুজদের সুরক্ষার স্বার্থে এই পদক্ষেপ নিয়েছে তারা। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে সর্বাত্মক লঙ্ঘনের জন্য জঘন্য নজির হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েল সরকার দ্রুজদের সঙ্গে তার ঐতিহাসিক সম্পর্ক এবং রাষ্ট্রের ভেতরে বসবাসকারী প্রায় ১,৩০,০০০ দ্রুজ নাগরিকের কথা বলে এই হামলাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে এটা ইসরায়েলের একটি কৌশলগত হামলা, যার মূল লক্ষ্য হল সিরিয়ার দক্ষিণ অঞ্চলে এক প্রকার বাফার জোন তৈরি করা, যা ভবিষ্যতে ইসরায়েলি আগ্রাসনের টার্গেট হতে পারে। দ্রুজ আসলে কারা? দ্রুজরা একটি
বিশেষ আরব ধর্মীয় গোষ্ঠী যাদের মোট সংখ্যা আনুমানিক 10 লাখ। এদের ধর্ম ইতিহাস ঘিরে দীর্ঘকাল ধরে নানা মতবিরোধ ও গবেষণা চলছে। এই সম্প্রদায়ের মানুষ প্রধানত সিরিয়া, লেবানন এবং ইসরায়েলের পাহাড়ি অঞ্চলে বসবাস করে। বিভিন্ন গবেষণা থেকে জানা যায় দ্রুজদের পূর্বপুরুষরা উত্তর পূর্ব তুরস্ক, দক্ষিণ পশ্চিম আর্মেনিয়া এবং উত্তর ইরাকের সীমান্ত এলাকায় বসবাস করতেন। এই ধর্মীয় গোষ্ঠীর যাত্রা শুরু হয় 1986 খ্রিস্টাব্দে মিশরে ইসলামী মতবাদের একটি শাখা হিসেবে। সে সময় শাসক আল হাকিম বি আমর এই ধর্ম গ্রহণ করেন, তবে তার মৃত্যু বা অন্তর্ধানের পর মিশরে দ্রুজ ধর্ম নিষিদ্ধ করা হয়। যদিও তার আগেই ধর্মটি লেভান্ত অঞ্চলে যেমন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল ও জর্ডানে ছড়িয়ে পড়ে। দ্রুজদের বীর ও পাহাড়ি যোদ্ধা হিসেবে প্রথম তুলে ধরেন দ্বাদশ শতাব্দীর ইহুদি পর্যটক বেঞ্জামিন অব তুদেলা। তিনি উল্লেখ করেছেন দ্রুজরা ইহুদিদের প্রতি সহানুভূতিশীল ছিল। দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয় তারা। বাইরের ধর্মাবলম্বীদের সঙ্গে বিবাহ বন্ধন নিষিদ্ধ করে এবং ধর্মান্তরের পথও বন্ধ করে দেয়। 1967 সালে 6 দিনের যুদ্ধের সময় ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। বর্তমানে সেখানে প্রায় 20,000 দ্রুজ বসবাস করে। তাদের অধিকাংশই নিজেদের সিরীয় হিসেবে পরিচয় দিতেই গর্ববোধ করেন এবং ইসরায়েলি নাগরিকত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছে। সিরিয়ায় ইসরায়েলের হামলা, ওআইসি জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের। সিরিয়ায় ইসরায়েলের ধারাবাহিক হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উপর নজিরবিহীন হুমকি আখ্যা দিয়ে ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওআইসি, ইসলামিক সহযোগিতা সংস্থা ও জাতিসংঘকে ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, সবাই জানে এই অঞ্চলে তথা গোটা বিশ্বের জন্য সবথেকে বড় হুমকি হচ্ছে সেই জায়নিস্ট শাসন, যারা মার্কিন সামরিক ও রাজনৈতিক সহায়তায় তার সঙ্গে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের মদতে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সমস্ত সীমা অতিক্রম করে চলেছে। তিনি অভিযোগ করে বলেছেন, গাজায় চলমান গণহত্যা, মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তা তেল আবিবকে আরও বেপরোয়া করে তুলেছে। সেই সাহসে ভর করে আজ তারা সিরিয়া, লেবানন ও অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রে আগ্রাসন বাড়িয়ে দিচ্ছে।